সেনাকুঞ্জে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতেই খালেদা জিয়াকে সম্ভাষণ জানান প্রধান উপদেষ্টা। বলেন, এক যুগ পর সেনাকুঞ্জ তাকে পেয়ে গর্বিত ও আনন্দিত। একটা মিথ্যা তথ্য আয়নাঘর, কোথায় আয়নাঘর? তাকে আজকে ব্যাখ্যা দিয়ে বলতে হবে কোথায় আয়নাঘর। আয়নাঘর গুম খুন, কে গুম খুন করেছে? গুম খুন তো তোমরা করছো, প্রকাশ্যে খুন করছো। একটু ক্লিয়ারলি বললাম যে যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষে লড়াই করব ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল কেন, সব মামলাতেই মারা গেছে একজন, গুলি লাগছে একটা, কিন্তু এর পেছনে শতাধিক 200, 300, 500 লোক ইনভলভ। কিছুটা সময় পাশাপাশি বসে কুশল বিনিময় করেন তিনি। এ সময় বেশ উদ্দীপ্ত দেখা যায় খালেদা জিয়াকে। ছাত্র জনতা রাজপথে ছিল, আমরা দেখেছি শেখ হাসিনার বাসভবনের দিকে মুভমেন্ট করতেছিল। হঠাৎ করেই সেনাপ্রধান বললেন যে তিনি একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। তখনই কিছুটা আশঙ্কা করা হচ্ছিল। তারপর তার ভাষণের টাইমটা 1 ঘন্টা পরে আবারও পিছিয়ে গেল, ওইটার পরে আবারও পিছিয়ে গেল। এর মাঝখানে ফুটেজটা আসলো যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী। দর্শক, আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। ইতিমধ্যে ভিডিওর শুরুতে কিছু অংশ বিষয় দেখে আশা করি ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে ভিডিওর মূল আলোচনা বা বিষয়টা নিয়ে কি বিষয়টা নিয়ে আজকে ভিডিওটা হতে যাচ্ছে। তো বিষয়টা বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষেপে করে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কোথায় আয়নাঘর? তাকে আজকে ব্যাখ্যা দিয়ে বলতে হবে কোথায় আয়নাঘর। আয়নাঘর গুম খুন, কে গুম খুন করেছে? গুম খুন তো তোমরা করছো, প্রকাশ্যে খুন করছো। গুম না, তোমরা প্রকাশ্য করছো, গুম খুনও করছো। একটা এলাকায় একটা খুন হলে কেউ বিচার চাইতে পারে না, থানা মামলা নেয় না। কত মানুষ হারিয়ে গেছে, কত শিশু হারিয়ে গেছে এই আন্দোলনে। বিভিন্ন সময় বিভিন্ন বয়সের ছেলে মেয়েদেরকে ব্যবহার করা হয়েছে। কই তাদের তো কোনো হদিশও পাওয়া যাচ্ছে না। তাহলে গুম খুন তো তোমরা নিজেরা করছো। আয়নাঘর কে? এখন গোটা বাংলাদেশটাকেই তো আয়নাঘর বানিয়ে ফেলেছো। সেই জবাবদিহি তো একদিন করতে হবে, ইউনূসকেই করতে হবে সেই জবাব। যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে করব। একটু ক্লিয়ারলি বললাম যে যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষে লড়াই করব ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল কেন, সব মামলাতেই মারা গেছে একজন, গুলি লাগছে একটা, কিন্তু এর পেছনে শতাধিক 200, 300, 500 লোক ইনভলভ। এই গভর্নমেন্টের প্রাথমিক দায়িত্ব এবং একমাত্র ডিউটি হচ্ছে নির্বিঘ্নে লেভেল প্লেইং ফিল্ডে একটা নির্বাচন দেয়া এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, নাথিং এলস। এই সরকারের কোনো দায়িত্ব এবং কি বলবো যে রেসপন্সিবিলিটি নাই, লায়াবিলিটিস আছে অনেক। গেছে একজন, গুলি লাগছে একটা, কিন্তু এর পেছনে শতাধিক 200, 300, 500 লোক ইনভলভ। এটা ওনারাই ব্যাখ্যা দিতে পারবেন ভালো। আমি যেটা বুঝি যে ডক্টর ইউনূস মিনুয়েল বোধহয় রিয়েলাইজ করছেন যে এই সংশোধন এগুলো করা ঠিক হবে। উনি গতকালকে আমি একটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম, উনি বলছেন যে রাজনৈতিক দল যদি সংস্কার না চায় তাহলে নির্বাচন দিয়ে আমি চলে যাব। আক্ষেপের ইসে শুরু বলুক আর অভিমানের সুরে বলুক, বলছেন এটা, এবং দিস দ্য রিয়েলিটি। এই গভর্নমেন্টের প্রাথমিক দায়িত্ব এবং একমাত্র ডিউটি হচ্ছে নির্বিঘ্নে লেভেল প্লেইং ফিল্ডে একটা নির্বাচন দেয় এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে, নাথিং এলস। এই সরকারের কোনো দায়িত্ব এবং কি বলবো যে রেসপন্সিবিলিটি নাই, লায়াবিলিটিস আছে অনেক। কোথাও হচ্ছে বোধহয়, এবং হইলে পরে আমাদের নলেজ আসলে পরে সেটা আমরা আবার কোর্টের আদালতের ইসে আনবো। হচ্ছে, কারণ এত গণহারে হচ্ছে যেটা অকল্পনীয়। এবং আমার মনে হয় যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরে এবারই সর্বপ্রথম এই গণহারে মামলা হচ্ছে। এটা আমি বলি অ্যাটর্নি জেনারেল। এখন এইটা ওনারা বলতে পারেন বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতেই খালেদা জিয়াকে সম্ভাষণ জানান প্রধান উপদেষ্টা। বলেন, এক যুগ পর সেনাকুঞ্জ তাকে পেয়ে গর্বিত ও আনন্দিত। ডক্টর ইউনূস বলেন, ছাত্র আন্দোলনে জীবন নিয়ে যারা নতুন করে দেশ গঠনের সুযোগ
সুযোগ দিয়েছে জাতি তাদের আজীবন স্মরণ করবে। এ সময় সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন তিনি। বহিঃশত্রুর আক্রমণ থেকে বাঁচাতে সেনাবাহিনী সদা প্রস্তুত, পেশাদারিত্ব বজায় রাখবে সেনাবাহিনী এমন প্রত্যাশাও করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ মিশন সফলভাবে সম্পন্ন করছে বলে বাংলাদেশ সেনাবাহিনীর বাহবা দেন তিনি। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ, এই কারণে বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত। যে কোনো আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সেনা, নৌ ও বিমান বাহিনী পুনর্গঠন, সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত প্রশিক্ষণ ও বাহিনী সমূহকে আধুনিক প্রযুক্তির সংযুক্তির প্রয়াস অব্যাহত রয়েছে। বক্তব্য শেষে সেনা কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন ডক্টর ইউনূস। পরে সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে। বেশ কিছুটা সময় পাশাপাশি বসে কুশল বিনিময় করেন তিনি। এ সময় বেশ উদ্দীপ্ত দেখা যায় খালেদা জিয়াকে। অনেকের মনে কৌতূহল ছিল দীর্ঘদিন যাবৎ যে 5ই আগস্ট আসলে কি এমন ঘটেছিল। ছাত্র জনতা রাজপথে ছিল, আমরা দেখেছি। শেখ হাসিনার বাসভবনের দিকে মুভমেন্ট করতেছিল। হঠাৎ করেই সেনাপ্রধান বললেন যে তিনি একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। তখনই কিছুটা আশঙ্কা করা হচ্ছিল। তারপর তার ভাষণের টাইমটা 1 ঘন্টা পরে আবারও পিছিয়ে গেল, ওইটার পরে আবারও পিছিয়ে গেল। এর মাঝখানে ফুটেজটা আসলো যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। বাংলাদেশ কি বলে যে সেনাবাহিনীর একটা বিশেষ ফ্লাইট তিনি ব্যবহার করেছেন, ট্রাফিক রুটকে ফাঁকি দিয়েছেন, নানান কিছু আমরা এখানে দেখলাম। অবশেষে গতকালকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক, ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, তিনি যে তথ্য দিয়েছেন এই মুহূর্তে, এই তথ্যটা বিএনপির জন্য যেমন নেগেটিভ, জামাতের জন্য নেগেটিভ, এমনকি বাকি যারা ছিলেন তাদের জন্য নেগেটিভ। এক ধরনের পোল খোলা দিছে আমাদের রাজনৈতিক দলগুলার। সম্প্রতি আপনার একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে 5ই আগস্ট কি হয়েছিল সেটা নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন হান্নান মাসুদ। বিষয়বস্তু ছিল অন্তর্বর্তী সরকারের 100 দিন। তো মাসুদ বলছেন জাতির কাছে এটি স্পষ্ট হওয়া উচিত গত 5ই আগস্ট কি ঘটেছিল। এইটারও হঠাৎ করে কেন তিনি স্পষ্ট করতে আসলেন। কেউ কেউ বলছেন যে বিএনপিকে এই মুহূর্তে নির্বাচন ইস্যুতে কুপকাত করার জন্যই যেহেতু সমন্বয়করা তারা ছাত্র জনতার সমন্বয়ে একটা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে যে এই বক্তব্যটা এই মুহূর্তে বিএনপিকে একটু বিপাকে ফেলবে, জামাতের কোনো কিছু যাবে আসবে না। মাসুদ বলছেন 5ই আগস্ট সেনানিবাসে ছাত্রদের বাদ দিয়েই সরকার গঠন করতে চেয়েছিল রাজনৈতিক দলগুলোর সব নেতা। মানে শেখ হাসিনা যখন যাবেন বা যাচ্ছেন ওই মুহূর্তে পরিস্থিতি কি হবে, সরকার কিভাবে গঠিত হবে, মানে এখানে তাদেরকে কিন্তু প্রথমে ডাকে নাই। তো তিনি বলছেন যে 5ই আগস্ট আমরা যখন গুলি খাচ্ছিলাম, বাসা থেকে বের হতে পারছিলাম না, চাংখারপুলে একের পর এক লাশ পড়তেছিল, ঢাকা মেডিকেলে যখন লাশের সারি, তখন সেনানিবাসে আমাদের রাজনৈতিক দলগুলোর নেতারা গিয়েছিলেন বৈঠক করতে, অথচ আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম তারা তখনও গুলির মধ্যে, তাদের খোঁজখবর কেউই নেয়নি। সেখান থেকে বের হয়ে বঙ্গভবনে যে মিটিং হয়েছিল সেখানে 3 জনকে ছাত্র প্রতিনিধি হিসেবে বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। শব্দটা বুঝেন, বানায় নিয়ে গেছিল। আচ্ছা, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউই ছিলেন না। এভাবেই সেদিন গভর্নমেন্ট ফরমেশনের একটা চেষ্টা করা হয়েছিল। মাসুদ বলছেন সেদিন আমাদেরকে মাইনাস করেই এই রাজনৈতিক দলগুলো গভর্নমেন্ট ফরমেশন হতে যাচ্ছিল। সেখান থেকে আমরা গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার হিসাবে আমাদের 3 জনকে দিয়েছি। অনেক তর্ক বিতর্ক করে ডক্টর মোহাম্মদ ইউনূস, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে দিয়েছি। আমরা আরও কয়েকজনকে চেয়েছিলাম, কিন্তু রাজনৈতিক দলগুলোর কারণে তা সম্ভব হয়নি। পরে মাহফুজ আবদুল্লাহকে সেখানে যুক্ত করা হয়েছে। তিনি বলছেন যে 5ই আগস্ট রাজনৈতিক দলগুলো বৈষম্য বিরোধী ছাত্রদের রক্তের সঙ্গে বেইমানি করেছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের সঙ্গে প্রতারণা করেছিল। সেদিন বঙ্গভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের বাইরের 3 জনকে প্রতিনিধি হিসাবে নিয়ে যাওয়া হয়েছিল, যা স্পষ্টতই প্রতারণা। এখন হঠাৎ করে এই মুহূর্তে এই বক্তব্যটা হোয়াই? এটা তো 5ই আগস্টের পরে 8ই আগস্ট যখন সরকার গঠন করা হলো তখনও দিতে পারত। 100 দিনের মাথায় কেন? এটা কি কোনো মাথার মধ্যে চিন্তা ছিল যে 100 দিন পরে দেবো? বিষয়টা তা না। ছাত্ররা বুঝতে পারছে যে আন্দোলনটা প্রথম দিকে তাদের যে ক্রেডিটটা ছিল বা তাদের যে আধিপত্যটা ছিল সরকারের উপর, সরকার কিন্তু দেখায় না যে মোস্তফা সারোয়ার ফারুকির ইস্যুতে এই সমন্বয়করা সবাই গলা ফাটাইছে।
রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আওয়াজ আসছে, হুজুররা মাঠে নামার চেষ্টা করছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ডাইকানিয়া ফারুকিরে চা সিঙ্গারা বিস্কুট খাওয়াইয়া তিনি নির্দেশনা দিয়ে দিয়েছেন। ইভেন আরেকজন উপদেষ্টা মাহফুজ নিজেও উপদেষ্টা, আবার তিনি বলছেন ওনাদের নামে কমপ্লেন আসলে আমরা দেখবো। আওয়ামী লীগের একজনের সম্পর্কে বক্তব্য ছিল যে আকিজ গ্রুপের কর্ণধার, এটি কিন্তু পাত্তা দিচ্ছে না। বারবার আপনি একটু ঠান্ডা মাথা যদি দেখেন, শেখ হাসিনার পতন ছাড়া এই সমন্বয়কদের আর কোনো অর্জন নাই। কেন অর্জন নাই? কারণ বিএনপি একটা রাজনৈতিক শক্তি, জামাত টেকনিক্যালি সমন্বয়কদের সাথে কি বলে মানে তাল মিলিয়ে চলতেছে, কিন্তু ওইভাবে সরাসরি আবার প্রতিবাদেও যাচ্ছে না। এখন এই টাইমে এসে এই যে বক্তব্যটা দিল, সেটাতে দেশের সামনে, জাতির সামনে একটা মেসেজ তারা ক্রিয়েট করলো। কোনটা? যে এই দলগুলো রাজনৈতিক দল হিসাবে দেখেন কতটা খারাপ। এটাই কিন্তু এখানে একটা মেসেজ ক্রিয়েট হয়েছে যে পোল খুলে দিছে, বাট হোয়াই রাইট নাও। এখন প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে এই তথ্যগুলো দেওয়ায় বিএনপির জনগণের মধ্যে কোনো প্রভাব পড়বে যে দেখো আমাদের দল এরকম করলো, জীবনও পড়বে না। অন্য দলগুলোর মধ্যে পড়বে না। এটাও একটা পলিটিক্যাল একটা মুভমেন্ট ছিল সমন্বয়কদের। আমজনতার মধ্যে এই ভাই পড়বে না, যারা বিএনপিরে পছন্দ করে না এমনিই করে না। আমাদের একটা ট্রেন্ড আছে, যারা আওয়ামী লীগের পছন্দ করে না নাম শুনলে অ্যালার্জি হবে, বিএনপিরও নাম শুনলে অ্যালার্জি হবে। সো এগুলো এই মুহূর্তে এরকম কোনো কিছু কার্যকর ভূমিকা রাখবে না। আর আমজনতার কথা যদি আসি, এই দেশে আমজনতা বলতে কোনো শব্দ নেই, ফাগলও দল করে। তাহলে আপনি আমজনতা কোথায় পাবেন? এখন বলতে পারেন যে অভ্যুত্থান ওই যে বললাম, আমরা সম্ভবত কোন ক্লাসে একটা গল্প পড়ছিলাম খেয়াল নাই, সময়ের প্রয়োজনে জহির রায়হানের একটা গল্প নিশ্চয়ই পড়ছিলেন, এটা ছোটবেলায়, যে একটা বাংকারে অনেকজন মুক্তিযোদ্ধা থাকতো, তারা একসাথে যুদ্ধ করতো। তো একদিন তাদের মধ্যে আলোচনা হচ্ছিল যে মানে একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে তুমি কেন মুক্তিযুদ্ধে আসছো? তো একজন বলতেছে আমার বাড়ির সাথে 2 বিঘা জমি আছে, জমিদার সে সবসময় এটা দখল করে ফেলছে, আমি এটা নিতে পারি না, সে তার ব্যক্তি প্রয়োজনটা ছিল এই কারণে। আরেকজন আসছে বলতেছে যে আমি এরকম স্বাধীনতা চাই, স্বাধীনতা পাই না, তার একটা পারপাস। তো যিনি জিজ্ঞেস করতেছিলেন, তো তিনি অনেকক্ষণ ভাবতেছিলেন যে আমি কেন আসছি, আবেগে আসছি, বাট হোয়াই আমার মধ্যে আবেগটা কাজ করলো সময়ের প্রয়োজনে। তো এখানে যারাই আসছিল যার যার ব্যক্তি এবং সময়ের প্রয়োজনে, আমজনতা। ঠেলাওয়ালা বললাম না, ওই যে চান্দা দিতে দিতে বিরক্ত, কেউ সরকারের উপর এমনি বিরক্ত, কেউ পলিটিক্যাল কারণে বিরক্ত, বাট এখন সবাই সবার পথে হাঁটছে। তো প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মতামত জানিয়ে ফেলেন, কমেন্ট সেকশনে জানাতে পারবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।